হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাঙ্কার্স WBCS। আজকের ক্লাসে আমরা জিওগ্রাফি অফ ইন্ডিয়া থ্রু ম্যাপস কুইক রিভিশন সিরিজে ভারতের জলবায়ু নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান ক্লাইমেট রিলেটেড যে সমস্ত ইম্পর্ট্যান্ট ফ্যাক্টগুলো রয়েছে আমরা ডিটেলস ডিসকাশনে যাব না, যেগুলো আমাদের প্রিলিমস এবং মেন্সের জন্য যেগুলো অতি গুরুত্বপূর্ণ, ম্যাপের সাহায্যে অতি সহজেই আমরা দেখে নেব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব ভারতের জলবায়ু বা ক্লাইমেট অফ ইন্ডিয়া পড়ার আগে যে এই ক্লাইমেট এবং ওয়েদার কী, অর্থাৎ জলবায়ু এবং আবহাওয়ার মধ্যে তফাৎটা কি একটু জেনে নেব। তাহলে বুঝতে আমাদের কী হবে না, সুবিধা হবে। এই চ্যাপ্টারটি কিছু টার্ম আছে যেগুলো বুঝতে হবে যে জিনিসটা কী, তাহলে এখানে কোনো রকম কোনো দ্বিধা থাকবে না, কোনো অসুবিধা থাকবে না। খুব সহজ চ্যাপ্টার, খুব ইজি, এবং খুব সহজেই যে দুটো তিনটে কোশ্চেন এসে থাকে প্রিলিমস এবং মেন্সে, ইজিলি প্রত্যেকটা কোশ্চেন সলভ হয়ে যাবে। এই ভিডিওটা দেখার পর যে কোনো PYQ হোক, MCQ কোশ্চেন হোক, প্র্যাকটিস করো, দেখো ইজিলি 99% কোশ্চেন ইজিলি সলভ হয়ে যাবে। তো প্রথমেই আমরা দেখে নেব আবহাওয়া কী না। আবহাওয়া হলো স্বল্প সময়ের জন্য কোনো স্থানের বায়ুমণ্ডলের যে অবস্থা তাকে কী বলা হয়, আবহাওয়া বলা হয়। তাহলে কি দিন প্রতিদিনের যে আমাদের অ্যাটমসফিয়ারে যা কিছু হচ্ছে এটাই আমাদের হচ্ছে কি আবহাওয়া। এটা দৈনিক বা ঘণ্টাভিত্তিক পরিবর্তন হয়, খুব দ্রুত এটা পরিবর্তনশীল, ছোট এলাকার জন্য নির্দিষ্ট। ছোট ছোট এলাকায় আমরা বিভিন্ন ধরনের আবহাওয়া, হয়তো এখানে একরকম, কিছু দূরে অন্যরকম, হয়তো কিছুটা হলেও অন্যরকম আমরা দেখতে পেতে পারি। যেমন এর উদাহরণ, যেমন আজ বৃষ্টি হচ্ছে, কালকে নাও হতে পারে। আজকের তাপমাত্রা 35 ডিগ্রি, কালকে 45ও হতে পারে। আজকের আকাশ মেঘলা, কালকে খোলামেলা হতে পারে, পরিষ্কার হতে পারে। এরপর হচ্ছে ক্লাইমেট হচ্ছে কি না একটা দীর্ঘ সময়, অর্থাৎ কমপক্ষে 25 থেকে 30 বছরের কোনো স্থানের গড় আবহাওয়াকে কি বলা হয়, ওর জলবায়ু বলা হয়। তাহলে কোনো একটা স্থানের আমরা কি দেখলাম না, কমপক্ষে 25 থেকে 30 বছরের গড় আবহাওয়াকে আমরা কি বলবো, জলবায়ু বলবো। এটা দীর্ঘমেয়াদী কি একটা গড় অবস্থা, এটা তুলনামূলক, এটা কি হয়, স্থিতিশীল হয়। এটা বড় অঞ্চলের জন্য এটা নির্ধারিত করা হয়। যেমন ভারতের জলবায়ু মৌসুমি প্রকৃতির, রাজস্থানে শুষ্ক জলবায়ু, এবং কেরালায় আমরা কী ধরনের জলবায়ু পাই, আর্দ্র উষ্ণ জলবায়ু। এরপর আমরা দেখে নেব এই আবহাওয়া এবং জলবায়ুর কিছু উপাদান, যেমন তাপমাত্রা, টেম্পারেচার, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা এবং বৃষ্টিপাত। এগুলো কি না, এগুলো হলো এই আবহাওয়া এবং জলবায়ুর মেন উপাদান। আমাদের যে ভারতবর্ষ মেনলি আমরা দু ধরনের এখানে কি দেখতে পাই না, ভারতে আমরা মেনলি ক্রান্তীয় ট্রপিক্যাল এবং উপক্রান্তীয় বা সাব ট্রপিক্যাল এটা কি অঞ্চলে অবস্থিত। যদি আমরা পৃথিবীর পুরো গ্লোবডক দেখি, এটা যদি ইকুয়েটার হয়, এটা যদি টপিক অফ ক্যান্সার হয়, এটা ক্যাপ্রিক্যান হয়, তো ভারত এরকম পজিশনে রয়েছে। এবং এই টপিক অফ যে ক্যান্সারটা রয়েছে, এটা ভারতকে দুভাগে বিভক্ত করছে। তাহলে ভারতকে আমরা কি দেখলাম, ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত পৃথিবীর। এবং বিস্তৃতি সুবিশাল হওয়ার জন্য, ভারতের যে বিস্তৃতি এটা সুবিশাল হওয়ার জন্য জলবায়ুর মধ্যে আঞ্চলিক কি না বৈচিত্র্য পরিলক্ষিত হয়। ভারতের লোকেশন, ভারতের রিলিফ এবং ভারতের এই বিশাল আকারের জন্য আমরা কি পাই না, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের কি না আঞ্চলিক বৈচিত্র্য আমরা দেখতে পাই বা পরিলক্ষিত হয়। যেমন হিমালয় অঞ্চলের জলবায়ু এক ধরনের, রাজস্থানের থর মরুভূমির জলবায়ু এক ধরনের, কেরালার জলবায়ু এক ধরনের, ডেকান ট্রাফের জলবায়ু এক ধরনের। তো এই যে আমরা ভেরিয়েশনগুলো পাচ্ছি, নর্থ ইস্ট রিজিয়নের এক ধরনের, আমরা সিয়াচেন গ্লেসিয়ারে অন্যরকম পাবো। মৌসুমি বায়ু
ভারতের বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতাকে কী করে নিয়ন্ত্রণ করে এবং ভারতের অর্থনীতি মৌসুমি বায়ুর উপর অনেকাংশে কি নির্ভরশীল। তাই কি বলা হয় না ভারতকে মৌসুমি বায়ুর দেশ বলা হয় বা আন্তঃমৌসুমি জলবায়ুর দেশ বলা হয়। দুটোই একটাই জিনিস। তাহলে কি বললাম না মৌসুমি বায়ুর দেশ বলা হয় বা আন্তঃমৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কাকে না ভারতকে। তাহলে আমরা কি দেখলাম না ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির, ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির, ট্রপিক্যাল মনসুন, এটা আমরা দেখলাম। তাহলে এই যে ওয়ার্ড মনসুন, এটা একটা আরবিক শব্দ, মৌসুম থেকে এসেছে, যার অর্থ হলো কি ঋতু, এটা মনে রাখবে। আরবিয়ান জিওগ্রাফার, আরবের একজন ভূগোলবিদ, নাম হচ্ছে কি আল মাসুদি। আল মাসুদি এই মনসুনটাকে প্রথম কি করেছিলেন স্টাডি করেছিলেন, এটা মনে রাখবে, একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। আল মাসুদি আরবের ভূগোলবিদ বা আরবিয়ান জিওগ্রাফার। এরপর আমরা দেখে নেব ভারতের জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো। না ভারতের জলবায়ু মৌসুমি বায়ুর অত্যধিক প্রভাব থাকে। ভারতের যে ক্লাইমেট, ইন্ডিয়ান ক্লাইমেটে মৌসুমি বায়ুর অত্যধিক প্রভাব থাকে। আমরা দেখছি মৌসুমি বায়ু কীভাবে ইন্ডিয়ান ক্লাইমেটকে কন্ট্রোল করছে, সেটা আমরা দেখব এরপর। ভারতের জলবায়ুতে আমরা কি লক্ষ্য করতে পাই না ঋতু পরিবর্তন। ভারতের জলবায়ুতে আমরা কি দেখতে পাই না ঋতু পরিবর্তন, কখনো গ্রীষ্মকাল, কখনো বর্ষাকাল, কখনো শীতকাল, আবার আমরা শরৎকাল দেখতে পাই, হেমন্তকাল দেখতে পাই। তো এই যে টাইম পিরিয়ডগুলো, এই যে ঋতুগুলো, এই ভারতীয় জলবায়ুতে কিন্তু পরিলক্ষিত হয়। কিছু কিছু দেশ আছে যেখানে কিন্তু এই ধরনের ঋতু দেখতে পাওয়া যায় না, তাই এর প্রসঙ্গে এসেছে যে না ভারতে কি না টাইম টু টাইম কি হয় ঋতু পরিবর্তন হয়। বৃষ্টিপাতের অসম বন্টন, ভারতীয় জলবায়ুতে আমরা দেখব নাকি না অসম বন্টন। এই বৃষ্টিপাত কোথাও এত বৃষ্টিপাত হবে যে দুনিয়ার সবচেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে, আবার দেখব কোথাও এত কম বৃষ্টিপাত হবে যে সেখানে কি মরুভূমি তৈরি হয়ে গেছে, আবার কোথাও দেখব বৃষ্টিপাত হয়নি, খুব কম বৃষ্টিপাত হচ্ছে। তাহলে এই যে একটা অসম বন্টন, কোথাও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কি আমরা পাবো না বৃষ্টিপাতের বন্টন। চতুর্থ নাম্বার এই ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য হলো না ভারতের এই জলবায়ু অর্থাৎ এই যে বৃষ্টিপাত, এই যে বৃষ্টিপাত এটা কি অনিশ্চিত, কোনো গ্যারেন্টি নেই যে হবেই হবে, এবং অনিয়মিত, ইররেগুলার, আনসার্টেন, একটা কি আনসার্টেনিটি কাজ করছে, ইররেগুলার রেনফল। কোনো বছর এলনিনো চলে আসছে, কোনো বছর লানিনা চলে আসছে, কোনো বছর এত বৃষ্টিপাত হচ্ছে যে কি হচ্ছে না ফ্লাড, কোনো বছর এত কম বৃষ্টিপাত যে সেখানে খরা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা একটা অনিশ্চয়তা এবং অনিয়মতা, কোনো রেগুলারিটি নেই, কোনো নিশ্চয়তা নেই, কোনো সার্টেনিটি নেই ভারতীয় জলবায়ুতে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা নেক্সট হলো ভারতের যে জলবায়ু, এখানে কি এখানে হচ্ছে আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক কি শুষ্ক শীতকাল। আমাদের ভারতের জলবায়ুতে আমরা কি দেখতে পাই, আমাদের গ্রীষ্মকাল হচ্ছে কি আর্দ্র ভেজা এবং শুষ্ক কি না ড্রাই হচ্ছে আমাদের উইন্টার। এটা যদি আমরা ইউরোপের ক্লাইমেট দেখি, আমরা দেখেছি মেডিটেরিয়ান যে ক্লাইমেট আছে, ভূমধ্যসাগরীয় যে জলবায়ু, ওখানে আমরা কি দেখেছি না ওখানকার শীতকালটা কি হয় না শীতকালটা হয় আর্দ্র এবং শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় ওগুলোকে। তাহলে সেই হিসেবে আমাদেরকে কম্পেয়ার করতে হবে যে না আমাদের ভারত কিন্তু ওরকম নয়, আমাদের এখানে কি না আর্দ্র হচ্ছে আমাদের গ্রীষ্মকাল এবং শুষ্ক হচ্ছে কি না শীতকাল। 6 নম্বর বৈশিষ্ট্য হলো সময় ও স্থান ভেদে কি উষ্ণতার পরিবর্তন। ভারত একটা বিশাল দেশ আমরা দেখলাম, তাহলে সময়ের সময় কি হয় আমরা বিভিন্ন সময়ে বৎসরের বিভিন্ন সময়ে আমরা কি পাই উষ্ণতার পরিবর্তন পাই, এবং স্থান ভেদেও আমরা দেখতে পাই। যেমন একটা যে কোনো মাস নিই, জানুয়ারি মাসই নিয়ে নিলাম, তা জানুয়ারি মাসে কেরালার যা তাপমাত্রা এবং হিমাচল প্রদেশের তাপমাত্রায় অনেক তফাৎ, অনেক তফাৎ। তাহলে কি সময় এবং স্থান ভেদে। আবার আমরা উত্তর ভারতে যদি নিই, তাহলে উত্তর ভারতে যেমন গঙ্গেটিক যে প্লেন আছে আমাদের গঙ্গা সমভূমি, সমভূমি অঞ্চলে শীতকালে এক ধরনের টেম্পারেচার, আবার গ্রীষ্মকালে একটা বিশাল ফারাক। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা সময় এবং স্থান ভেদে উষ্ণতার পরিবর্তন আমরা দেখতে পাই এই ভারতীয় জলবায়ুতে।
7 নম্বর বৈশিষ্ট্য হলো ঋতুকালীন বায়ুপ্রবাহ। ভারতীয় জলবায়ুতে আমরা কি পাচ্ছি না ঋতুকালীন বায়ুপ্রবাহ, বায়ু প্রবাহিত হচ্ছে। আমরা দেখছি গ্রীষ্মকালে বায়ু বায়ু সমুদ্র থেকে আসছে ভারতীয় ভূখণ্ড দিকে, আবার শীতকালে আমরা দেখছি ভারতীয় ভূখণ্ডের বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এগুলো কেন হচ্ছে, কি রিজন আছে, সেগুলো আমরা পরে আলোচনা করছি। এখন আমরা বৈশিষ্ট্য দেখছি। তাহলে ঋতুকালীন কি না বায়ুপ্রবাহ। নেক্সট আমরা দেখে নেব 8 নম্বর বৈশিষ্ট্য হলো স্থানীয় বায়ুর প্রভাব। আমরা দেখছি কিছু কিছু স্থানীয় বায়ু, যেমন লু, আঁধি, কালবৈশাখী, এলিফ্যান্টা, এই সমস্ত যে লোকাল উইন্ড যেগুলো রয়েছে, এদেরও প্রভাব কিন্তু লোকাল এরিয়াতে, নিজের নিজের এরিয়াতে যথেষ্ট রয়েছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং বাংলাদেশে এই কালবৈশাখীর বিশাল একটা প্রভাব রয়েছে। গ্রীষ্মকালের গ্রীষ্মকালটা পুরো এই কালবৈশাখী এর দ্বারাই কি হয়, অনেকটা নিয়ন্ত্রিত হয়। এরপর দেখে নেব উত্তর এবং দক্ষিণ ভারতের জলবায়ুর বৈষম্য। উত্তর এবং দক্ষিণ ভারতের জলবায়ু আমরা দেখেছি, এটা যদি আমাদের গ্লোব হয় এবং এই গ্লোবের এখানে আছে কি আমাদের ধরে নাও, এখানে আছে এইটা আমাদের হচ্ছে টপিক অফ ক্যান্সার। তাহলে টপিক অফ ক্যান্সার ভারতকে দুটো ভাগে ভাগ করেছে। এদিকটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। এর ঠিক নিচে রয়েছে কি আমাদের টপিক অফ, এটা কি রয়েছে ইকুয়েটার। তাহলে ইকুয়েটারের থেকে এই যে দক্ষিণ ভারত, এটা খুব কাছে রয়েছে। অতএব দক্ষিণ ভারতের জলবায়ু কিছুটা ট্রপিক্যাল টাইপের, কারণ নিরক্ষরেখার খুব কাছে রয়েছে বা ইকুয়েটারের খুব কাছে রয়েছে। এবং ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখার উপরে রয়েছে উত্তর ভারত। তাহলে ওখানকার জলবায়ু একটু তুলনামূলকভাবে আলাদা। এই জন্য কি না উত্তর এবং দক্ষিণ ভারতের জলবায়ুর বৈষম্য। মনসুন ইজ দি ব্যাকবোন অফ ইন্ডিয়ান এগ্রিকালচার। তাহলে কি বলছে, মনসুন ইজ দি ব্যাকবোন অফ ইন্ডিয়ান এগ্রিকালচার। ভারতের যে কৃষিকাজ, এটা অনেকটা নির্ভর করে আমাদের মৌসুমি বায়ুর উপর। ইন্ডিয়ান মনসুন বা ভারতীয় মনসুনের দ্বারা যদি ভালো বৃষ্টিপাত হয়, তাহলে কৃষিকাজও ভালো হবে। কৃষিকাজ ভালো হলে দেশের অর্থনীতি কী হবে, চাঙ্গা হবে। এবং কৃষিকাজ যদি ভালো না হয়, তাহলে ইন্ডিয়ান মার্কেটে আমরা কি দেখতে পাই, একটা টান দেখতে পাই, পয়সার একটা অভাব দেখতে পাওয়া যায়। তাহলে ইকোনমির যে সাইকেল আমাদের, সেটাও কিন্তু কি হয়ে যায়, অনেকটা রুদ্ধ হয়ে যায়, আটকে যায়। তাহলে ভারতীয় মনসুন যদি বাম্পার হয়, তাহলে আমাদের ইকোনমিক যে সাইকেলটা, সেটাও কিন্তু খুব স্পিডে ঘুরে। বাজারে কি থাকে না ডিমান্ড এবং সাপ্লাই ভালো থাকে। আমাদের ভারতের 60% কী হচ্ছে না লোক কৃষিকাজের উপর নির্ভরশীল। তাহলে তাদের যদি ইকোনমিক ব্যাকবোন যদি ভেঙে যায়, ওরাই তো কেনাকাটা করে। আর যারা আমির, যারা বড় লোক, প্রচুর অর্থবান লোক, তাদের কেনাকাটা, তারা স্যাচুরেটেড, তাদের ঘরে সব কিছুই জিনিস আছে, তারা মার্কেটে ডিমান্ড তুলনামূলকভাবে কম করে। মিডিল ক্লাস এবং এই গরিব লোকেরই অভাবের শেষ নেই। কিছু পয়সা এলো, সঙ্গে সঙ্গে মার্কেটে গিয়ে হাজির হয়ে গেল। তাহলে মার্কেটে এরাই ডিমান্ড বেশি ক্রিয়েট করে। এরপর আমরা ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ দেখে নেব, ফ্যাক্টর অ্যাফেক্টিং ইন্ডিয়ান ক্লাইমেট। তাহলে ফ্যাক্টরগুলো দেখে নেব। 1 নম্বর হচ্ছে কি ল্যাটিটিউড বা অক্ষাংশ, 2 নম্বরে অ্যালটিটিউড বা উচ্চতা, 3 নম্বরে রিলিফ, 4 নম্বরে ডিস্টেন্স ফ্রম দি সি, 5 হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন, হিমালয়ান মাউন্টেন, মনসুন উইন্ড, এবং 7 নম্বরে আপার এয়ার সার্কুলেশন এবং ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, পশ্চিমী ঝঞ্ঝা। তাহলে এগুলো কী করছে, এই সমস্ত ফ্যাক্টরগুলো কী করছে, ইন্ডিয়ান ক্লাইমেটকে কী করছে, নিয়ন্ত্রণ করছে। তো এই ফ্যাক্টরগুলো কী করে নিয়ন্ত্রণ করছে, এগুলো আমরা একটু দেখে নেব। এগুলো খুব গুরুত্বপূর্ণ। এইগুলো যদি ভালো করে বুঝতে পারো, তাহলে ইন্ডিয়ান ক্লাইমেট কিছুই নয়, হালুয়া, নাহলে কিন্তু সব গোলমাল। প্রথমে আমরা দেখে নেব ল্যাটিটিউড বা অক্ষাংশ। এটা কিভাবে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে, বা এই ল্যাটিটিউডের দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, এটা আমরা দেখে নেব। দেখো, এটা হচ্ছে আমাদের গ্লোবে এটা হচ্ছে ইকুয়েটার।
এবং এটা হচ্ছে কি 30.5 ডিগ্রি উত্তর, বা এটা কি বলবো আমরা, টপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখা এই ভারতকে দুটো ভাগে ভাগ করেছে, উত্তর এবং দক্ষিণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর লোকেশনটা। তাহলে এই যে ল্যাটিটিউড, তাহলে ভারতের এই যে দক্ষিণ দিকের অংশ, এদিকটার জলবায়ু কী ধরনের? এটা ট্রপিক্যাল জোনের মধ্যে পড়ছে, উষ্ণ ক্রান্তীয় প্রকৃতির জলবায়ু। এবং এই যে উত্তরের যে জোনটা রয়েছে, এটা কি? এটা হচ্ছে ইনফ্লুয়েন্স অফ টেম্পারেট, এটা হচ্ছে ইনফ্লুয়েন্স অফ, এর প্রভাব রয়েছে টেম্পারেট জোনের। কিন্তু কিছু কারণের জন্য এইখানের এই উত্তর ভারতের জলবায়ুটাকে আমরা কী বলবো, সাব ট্রপিক্যাল। ইনফ্লুয়েন্স অফ টেম্পারেট থাকলেও এটা টেম্পারেট নয় আমাদের উত্তর ভারত। তার পিছনে কারণ আছে। তার কারণ হচ্ছে আমাদের এখানে আছে হিমালয় বাবা, ওইদিকে আসতে দিচ্ছে না। এই হিমালয় বাবা না থাকলে এই দিকটা কী হয়ে যেত, টেম্পারেট প্রকৃতির হয়ে যেত। তাহলে একটা হিমালয়ের বিশাল বড় রোল রয়েছে, এবং যার জন্য এই উত্তর ভারতের জলবায়ুটা কী ধরনের হয়েছে না, সাব ট্রপিক্যাল। দক্ষিণ ভারতেরটা আমরা কি বলবো, ট্রপিক্যাল উষ্ণক্রান্তীয়। এটা হচ্ছে কি উপ উষ্ণমণ্ডলীয় বা সাব ট্রপিক্যাল। তাহলে এটা দেখলাম ল্যাটিটিউড। তাহলে ল্যাটিটিউড একটা বিশাল বড় ফ্যাক্টর। যত এই নিরক্ষরেখা বা ইকুয়েটারের কাছাকাছি জোনে থাকবে তত কী হবে, ট্রপিক্যাল হবে, ক্রান্তীয় হবে। এবং যত ল্যাটিটিউড যত বাড়বে, তাহলে আমরা কি দেখলাম, ইকুয়েটার মানে কি 0 ডিগ্রি ল্যাটিটিউড। তাহলে ল্যাটিটিউড যত বাড়বে তত টেম্পারেচার কী হবে, তত টেম্পারেচার কম হবে। যত ল্যাটিটিউড বাড়বে তত টেম্পারেচার কম হবে। এই ইকুয়েটার থেকে যত আমরা পোলের দিকে যাব তত টেম্পারেচার কী হবে, কম হবে। তাহলে এটা দেখলাম। দ্বিতীয় নম্বর হলো অ্যালটিটিউড বা উচ্চতা। তাহলে ভারতের যদি আমরা টপোগ্রাফি দেখি বা ফিজিওগ্রাফিক ডিভিশন আমরা দেখি, তাহলে এখানে আমরা কি দেখতে পাই না, বিভিন্ন ধরনের আমরা ভূপ্রকৃতি দেখতে পাই। না কোথাও রয়েছে মাউন্টেনিয়াস রিজিয়ন, কোথাও রয়েছে প্লেটু রিজিয়ন, কোথাও রয়েছে হিলি রিজিয়ন, কোথাও রয়েছে প্লেন রিজিয়ন। আমরা জানি কোনো অঞ্চলে আমরা গ্রাউন্ড থেকে যদি উপর দিকে যাওয়ার চেষ্টা করি, তাহলে কি হয় না, প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি টেম্পারেচার কী হয়, হ্রাস হয়। তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হয়, টেম্পারেচার কম হয়। তাহলে আমরা কি দেখলাম, হাইট যদি বাড়ে তাহলে কি হয়ে যাবে, টেম্পারেচার ডিক্রিজ হয়। প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি টেম্পারেচার কী হয়, কম হয়। তাহলে আমাদের এই যে গঙ্গার যে প্লেন, তাহলে সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা কত, আমি অ্যাভারেজ ধরে নিলাম 100 থেকে 150 মিটার। তাহলে গঙ্গেটিক যে প্লেন রয়েছে আমাদের, প্লেন সমভূমি, সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে কত, এর উচ্চতা হচ্ছে 200 মিটার। এরপর যদি আমরা গ্রেট হিমালয়কে নিয়ে নিই, এখানে রয়েছে মাউন্ট এভারেস্ট, এখানে রয়েছে আমাদের নন্দা দেবী। তাহলে এগুলোর অ্যাভারেজ হাইট আমি ধরে নিলাম কত, 8,000 কিলোমিটার, 8,000 মিটার, 8 কিলোমিটার। তাহলে দেখলাম 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি টেম্পারেচার ডাউন হচ্ছে। তাহলে 8 কিলোমিটারে কত হবে, 848, 50 ডিগ্রি টেম্পারেচার কম হবে। প্লেনের থেকে এই যে আমাদের মাউন্টেনিয়াস রিজিয়ন রয়েছে গ্রেটার হিমালয়, এখানে কত, প্রায় 30 থেকে 35, 40 ডিগ্রি টেম্পারেচার কী হবে, কম হবে। তাহলে আমরা কি দেখলাম, অ্যালটিটিউড বাড়ার সাথে সাথে আমরা কি দেখলাম, উচ্চতা বাড়ার সাথে সাথে টেম্পারেচার কী হচ্ছে, ডাউন হচ্ছে। এর দ্বারাও নির্ধারিত হচ্ছে, এটাও কি করছে, ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রিত করছে। তাই যেগুলো হাই অ্যালটিটিউড জোন, মেনলি হিমালয়ান নর্দার্ন যে জোন রয়েছে, তাহলে এগুলোর কি হয়, তুলনামূলকভাবে অটোমেটিকলি কী হয়ে যায়, টেম্পারেচার কম হয়ে যায়। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গেই টেম্পারেচার কম হয়, এটা মনে রাখবে। নেক্সট হলো ডিস্টেন্স ফ্রম সি, অর্থাৎ কি না, সমুদ্র থেকে দূরত্ব। তাহলে ভারতের যে একটা বিশাল কোস্টাল রিজিয়ন রয়েছে, এবং এটা হচ্ছে অভ্যন্তরীণ ভারত। তাহলে কোস্টাল রিজিয়নের জলবায়ুটা কিছুটা পুরোটা কন্ট্রোল করছে কি না, এই সমুদ্রের প্রবাহ।
বা সমুদ্র কী করছে, এখানকার জলবায়ুটা নিয়ন্ত্রণ করছে। তাই এই উপকূলীয় ভাগে আমরা কি দেখতে পাচ্ছি, উপকূলীয় অঞ্চলে আমরা কি সমুদ্রের প্রভাব, তাই এখানে কি নাতিশীতোষ্ণ। এখানে আমাদের ইকুয়েটার থাকলেও, নিরক্ষরেখা থাকলেও কিন্তু আমাদের এই যে কোস্টাল রিজন, এখানে আমরা কী ধরনের পাচ্ছি, নাতিশীতোষ্ণ। তার কারণ সমুদ্রের শীতল শীতল হাওয়ার জন্য, ঠান্ডা হাওয়ার জন্য কি এখানের গরম টেম্পারেচারটা কি হয়ে যাচ্ছে, অনেকটা মিনিমাইজ হয়ে যাচ্ছে, ডাউন করে দিচ্ছে টেম্পারেচারকে। সেই হিসেবে উপকূলীয় অঞ্চলে আমরা কি পাচ্ছি, নাতিশীতোষ্ণ, না বেশি ঠান্ডা না বেশি গরম। এখানে ল্যান্ড ব্রিজ এবং সি ব্রিজ দিনে এবং রাতে চলতে থাকে। এর ফলে এই কোস্টাল রিজন কি থাকে, নাতিশীতোষ্ণ। কিন্তু এই ভারতের যে অভ্যন্তর, এই অভ্যন্তর ভাগ, এখানকার জলবায়ু কিন্তু চরম, এক্সট্রিম এখানে ক্লাইমেট আমরা দেখতে পাই। গরমকালে প্রচুর গরম এবং শীতকালে প্রচুর ঠান্ডা। তার কারণ এখানে সেরকম কোনো ল্যান্ড ব্রিজ এবং সি ব্রিজ নেই। এই জন্য কী দেখতে পাই আমরা দিল্লিতে, দিল্লিতে আমরা কি দেখতে পাই, দিল্লিতে প্রচুর কুয়াশা দেখতে পাই। শীতকালের সময় দিল্লি কুয়াশাতে ঢেকে যায়, এটা বিশাল বড় রিজন। বাকি আমরা মুম্বাই, কলকাতা, চেন্নাই এই সমস্ত সিটিতে কেন দেখতে পাই না এরকম? তার কারণ এগুলো হচ্ছে কোস্টাল রিজনে অবস্থিত এবং এখানে ল্যান্ড ব্রিজ এবং সি ব্রিজ এর আদান প্রদান হয়, এক্সচেঞ্জ হয়ে যায় এয়ারের, যার ফলে কি হয়, হিট আইল্যান্ড হয় না, পলিউশনটা অনেকটা রিলিজ হয়ে যায়। তাহলে আমরা কি দেখলাম, যে ডিস্টেন্স ফ্রম দি সি, এর দ্বারাও কি হচ্ছে না, ভারতের ক্লাইমেট নিয়ন্ত্রিত হচ্ছে। এছাড়া ভারতকে আমরা দেখলাম এখানে 3 দিকে সমুদ্রে দিয়ে ঘেরা, বিশাল একটা কোস্টাল রিজন রয়েছে। এরপর দেখে নেব হিমালয়ান মাউন্টেন। এই হিমালয়ান মাউন্টেন একটা বিশাল বড় ফ্যাক্টর ইন্ডিয়ান ক্লাইমেটে। এটা একটা বিশাল ব্যারিয়ারের কাজ করছে। হিমালয়ান একে কী বলা হয়, ব্যারিয়ার বলা হয়। এই দুটো জিনিসে কিন্তু ব্যাপকভাবে আমাদের ক্লাইমেটে আমাদেরকে সাহায্য করছে। 1 নম্বর হচ্ছে কি, সাইবেরিয়ান যে উইন্ড বা সাইবেরিয়ার যে অতি শীতল যে বাতাস, এটার থেকে আমাদেরকে কী দিচ্ছে, সুরক্ষা প্রদান করছে। এই হিমালয় যদি না থাকতো তাহলে এই সাইবেরিয়ার যে তীব্র ঠান্ডা হাওয়া ভারতে প্রবেশ করতো এবং পুরো ভারতের বেশিরভাগই কি ল্যান্ডকে কী করে দিত না, 0 ডিগ্রি টেম্পারেচার করে দিত, মানুষের জীবনকে অসহায় করে দিত। সেই থেকে আমাদেরকে কি এই হিমালয় আমাদেরকে কী করছে না, প্রোটেকশন দিচ্ছে। দ্বিতীয় নাম্বার, আরেকটা হিমালয়ের বড় অবদান হলো এই মৌসুমি বায়ুকে কী হচ্ছে, বাধা প্রদান করছে। হিমালয় মাউন্টেন যদি না থাকতো আমাদের ভারতের উত্তর বরাবর, তাহলে কী হতো না, ভারতীয় যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যে আসছে, এই মৌসুমি বায়ু চলে যেত, তিব্বত চীন দিকে চলে যেত। আমরা দেখেছি ভারতে যে বৃষ্টিপাত হয়, বেশিরভাগটা কী ধরনের বৃষ্টিপাত হয়, শৈলক্ষেপ বৃষ্টিপাত, বা যেটাকে অরোগ্রাফিক রেইনফল বলা হয়। মানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো মাউন্টেনে গিয়ে পরে কী করে না, সেখানে গিয়ে পরে বাধাপ্রাপ্ত হয় এবং উপরে উঠে যায়। তারপর কি হয়, তারপর কনডেনসেশন হয়, ঘনীভূত হয়ে বৃষ্টিরূপে ঝরে পড়ে। তারপর ভারতের বেশিরভাগ বৃষ্টিপাতটাই এভাবেই হয়, অরোগ্রাফিক রেইনফল বা শৈলক্ষেপ বৃষ্টিপাত। তাহলে হিমালয় যদি না থাকতো তাহলে ইন্ডিয়ান মনসুন চলে যেত, ইন্ডিয়া ক্রস করে বাউন্ডারি পার হয়ে যেত। তাহলে ভারতের এই যে রেনফল, ভারতের এই অর্থনীতি, এই সিভিলাইজেশন কী হতো? তাহলে এখানে একটা বিশাল বড় এই হিমালয়ের কিন্তু রোল রয়েছে মৌসুমি বায়ুকে। তাহলে হিমালয় পর্বত দেখলাম আমরা। এরপর দেখে নেব আমরা বায়ু চাপ এবং বায়ু প্রবাহ। বায়ু চাপ এবং বায়ু প্রবাহ। বায়ু চাপ এবং বায়ু প্রবাহ আমরা দেখি গ্রীষ্মকালে এই যে উত্তর ভারত, এখানে কি হয়ে যায়, ITCZ কি হয়ে যায়, শিফট হয়ে যায়। ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন যেটা আছে ওটা আমরা দেখব, ITCZ এখানে শিফট হয়ে যায়, যার ফলে এখানে কি হয়, টেম্পারেচার প্রচুর বেড়ে যায়। কনভেকশনাল কারেন্ট উপর দিকে উঠে এবং এখানে একটা লো প্রেসার জোন ক্রিয়েট হয়, লো প্রেসার জোন। তাহলে কি দেখলাম, এখানে
গ্রীষ্মকালে কি হচ্ছে, উত্তর ভারতে টেম্পারেচার হাই, প্রেসার লো, এবং এখানে কি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে। এখানকার এয়ার কী ধরনের, না ময়েস্ট এয়ার। ঠিক এর অপোজিট পাবো আমরা উইন্টারে, শীতকালে। শীতকালে এই উত্তর ভারতে আমরা কি দেখতে পাই, না একটা হাই প্রেসার জোন ক্রিয়েট হচ্ছে এবং টেম্পারেচার ডাউন হয়ে যাচ্ছে, কারণ আইটিসিজেড কী হচ্ছে, ধীরে 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 দক্ষিণের দিকে শিফট হচ্ছে। এবং এখানকার এয়ার আমরা কী ধরনের দেখতে পাচ্ছি, না ড্রাই এয়ার। আর আমরা সর্বদা জানি উইন্ড সবসময় প্রবাহিত হয়, উইন্ড সবসময় প্রবাহিত হয় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে, হাই থেকে লো প্রেসারের দিকে। দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের লো প্রেসার গ্রীষ্মকালে। ভারত মহাসাগরে তখন কি ধরনের, না হাই প্রেসার জোন। তাহলে উইন্ড কোন দিক থেকে কোন দিকে আসছে, না হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে, তাই তো মনসুন আসছে। এবং রোটেটিং মনসুন বা প্রত্যাবর্তন বা প্রত্যাগমনকারী যে আমাদের মনসুন আমরা দেখছি, এখানে কি, এখানে হচ্ছে হাই প্রেসার জোন। তখন ভারত মহাসাগরে কি ক্রিয়েট হচ্ছে, না লো প্রেসার জোন। তাই তো উত্তর ভারত থেকে বায়ু ছুটে কোন দিকে আসছে, না ভারত মহাসাগর, সমুদ্রের দিকে। তাহলে এটা আমরা কি দেখলাম, বায়ুর চাপ এবং এই বায়ু প্রবাহ ভারতীয় ক্লাইমেটকে একটা বিশালভাবে কী করছে, নিয়ন্ত্রিত করছে। এরপর আমরা দেখে নেব রিলিফ। ভারতের এই যে রিলিফ ফিচার্সগুলো রয়েছে, কোথাও পাহাড়, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, কোথাও পর্বত। এই রিলিফ ফিচার ভারতের বৃষ্টিপাতের যে বন্টন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে একটা বিশাল বড় প্রভাব এখানে কিন্তু রাখছে। যেমন দেখে নাও একটা এক্সাম্পলের সাহায্যে আমরা এই রিলিফটাকে বুঝে নেব। এখানে কী আছে, এখানে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন বা পশ্চিম ঘাট কী রয়েছে, পর্বত রয়েছে। এই পশ্চিম ঘাট পর্বত ওয়েস্ট কোস্ট বরাবর কী রয়েছে, এটা অবস্থান করছে এবং ইন্ডিয়ান মনসুন এদিকে অ্যাটাক করছে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু পশ্চিম ঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে উপরে উঠছে, তারপর ঘনীভূত হয়ে, এবং পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে হেভি রেনফল হচ্ছে, হিউজ রেনফল, এত রেনফল। কিন্তু এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু ক্রস করে কিন্তু এর যে পূর্ব দিকের ঢাল এদিকে কিন্তু যাচ্ছে না, যার ফলে কি হচ্ছে, না এর পূর্ব দিকে যে ঢাল আছে এখানে একটা কি, না বৃষ্টির ছায়া অঞ্চল ক্রিয়েট হচ্ছে, এদিকে বৃষ্টিপাত হচ্ছেই না। তাহলে আমরা দেখছি একটা পর্বতের, তাহলে এই রিলিফটা আমরা দেখলাম কিভাবে বৃষ্টিপাতের বন্টন এবং তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করছে। এরপর দেখে নেব লোকাল উইন্ড বা স্থানীয় বায়ু, যেমন কালবৈশাখী, লু, ম্যাঙ্গো শাওয়ার, এগুলো আমরা দেখছি প্রি মনসুন, অর্থাৎ মনসুন বর্ষা শুরু হওয়ার আগেই বিশেষ অঞ্চলে এই সমস্ত লোকাল উইন্ডগুলো কিন্তু ওই অঞ্চলের ওয়েদারকে কী করছে, কন্ট্রোল করছে। তাহলে আমরা কি দেখলাম, না ভারতীয় ক্লাইমেটে এই লোকাল উইন্ডো একটা বিশালভাবে কী করছে, ভারতীয় ক্লাইমেটকে কী করছে, কন্ট্রোল করছে নিজের রিজিয়নে। এরপর আমরা দেখে নেব জেট স্ট্রিম। এর একটা বিশাল বড় রোল রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল জেট স্ট্রিম। এই জেট স্ট্রিম সম্পর্কে আগে কিন্তু খুব একটা বেশি অভিজ্ঞতা প্রায় ছিল না বললেই চলে। তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন যে ফাইটার জেটগুলো উড়ানো হতো, বা তারপর যে প্লেন এবং ফাইটার জেট এগুলো যখন উড়া শুরু হলো, তখন দেখতে পেলো যে হ্যাঁ কিছু কিছু জায়গাতে প্রবলেম হচ্ছে উড়াতে বা চালাতে, এই সমস্ত প্লেনগুলো অসুবিধা হচ্ছে। তারপর নোটিস করলো যে হ্যাঁ জায়গাটা কিছু জেট স্ট্রিম বলে কিছু রয়েছে, আপার এয়ার সার্কুলেশন অফ এয়ার, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় জেট স্ট্রিম। তাহলে সব কিছুই, এবং এই নিচের যে এয়ার সার্কুলেশন বা উইন্ড মুভমেন্ট, এটাকে কন্ট্রোল করছে কে, না জেট স্ট্রিম, আপার এয়ার সার্কুলেশন। তাহলে উপরবেলা সব কিছু কিন্তু কী করছে, নিয়ন্ত্রণ করছে, এটা মনে রাখবে। তাহলে এটা আমরা কি দেখলাম, এই জেট স্ট্রিম হলো বায়ুমণ্ডলের উপরের স্তরে
বিশেষ করে টপোস্ফিয়ারের উপরের অংশে খুব দ্রুত গতিতে প্রবাহিত একটা কি সরু বায়ুধারা। এটা প্রায় উচ্চতা 8 থেকে 15 কিলোমিটার হাইটে থাকে এই জেট স্ট্রিম। এর গতি 150 থেকে 400 কিলোমিটার পার আওয়ার। অ্যাভারেজ যদি ধরা হয় কত না 180 কিলোমিটার পার আওয়ার বেগে এই জেট স্ট্রিম কী হয় না প্রবাহিত হয়। এটা সাধারণত পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। এটা মনে রাখবে, জেট স্ট্রিম সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, ওয়েস্ট টু ইস্ট। এবং আমরা ভারতে যদি দেখি তো ভারতে দুটো জেট স্ট্রিম আমরা দেখতে পাই। একটা হচ্ছে সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট। সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট এর অবস্থান 25 থেকে 35 ডিগ্রি ল্যাটিটিউড। শীতকালে এর প্রভাব বেশি এবং এই সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেটের কারণেই ভারতে কী আসে এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ভারতে শীতকালীন আবহাওয়া এবং ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কি এই সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেটের সাথে কি রিলেটেড। তাহলে এটা মনে রাখবে। তাহলে এই যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এর জন্য কারণ এই সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট। এই জেট যদি না থাকতো তাহলে ভারতে কিন্তু এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা যে পশ্চিমী ঝঞ্ঝা এর কোনো সম্পর্ক থাকতো না। তাহলে আমরা কি দেখলাম, এই সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট এটা মনে রাখবে, শীতকালে এর প্রভাব বেশি, ভারতের শীতকালীন আবহাওয়া এবং ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এর সাথে সম্পর্কিত। এরপর যেটা গুরুত্বপূর্ণ যে জেট হলো জেট স্ট্রিম, সেটা হলো কি ট্রপিক্যাল ইস্টার্লি জেট। এটা 10 থেকে 20 ডিগ্রি ল্যাটিটিউডে আমরা দেখতে পাই, গ্রীষ্মকালে প্রবাহিত হয়। এটা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। আমরা জেট স্ট্রিম দেখলাম সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে হয়, কিন্তু এই ট্রপিক্যাল ইস্টার্লি যেটা জেট এটা কি পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হচ্ছে। এবং এই জেট স্ট্রিমের কারণেই ভারতে মৌসুমি বায়ু কী হচ্ছে আসছে। এবং এই যত অ্যাক্টিভ থাকবে এই ট্রপিক্যাল ইস্টার্লি জেট যত বেশি অ্যাক্টিভ থাকবে আমাদের মনসুন তত কি থাকবে সক্রিয় থাকবে, তত বেশি বৃষ্টিপাত নিয়ে আসবে। এর সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে আমাদের ভারতীয় মনসুন, ট্রপিক্যাল ইস্টার্লি জেট। এটা মনে রাখবে। এটা কি করে হচ্ছে একটু আমরা বুঝে নেব। দেখো, এটা হচ্ছে আমাদের ভারত, এটা হচ্ছে কি নিরক্ষরেখা 0 ডিগ্রি, এটা কি এটা 0 ডিগ্রি ল্যাটিটিউড। এটা হচ্ছে 0 ডিগ্রি ল্যাটিটিউড। তাহলে 0 ডিগ্রি ল্যাটিটিউড এরপর কি আমরা জানি 8 ডিগ্রি 4 মিনিট থেকে আমাদের ভারত স্টার্ট হচ্ছে এবং তারপর এখানে রয়েছে আমাদের কি ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি। এটা হলো ট্রপিক অফ ক্যান্সার 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি যে নর্থ যে ল্যাটিটিউড রয়েছে এটা কি এটা হচ্ছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা। আচ্ছা, এর মেকানিজমটা আমরা একটু বুঝে নেব। এই যে জেট স্ট্রিম বললাম, এবং আমরা দেখব যে সূর্য ধীরে ধীরে কী হবে না সূর্য ধীরে ধীরে কী হবে না উত্তর দিকে শিফট হয়ে যাবে। তো এখানে আছে আমাদের কি, এখানে আছে আমাদের থর ডেজার্ট, এখানে তিব্বত রয়েছে, তিব্বতের মালভূমি, এবং এখানে রয়েছে হিমালয়। এখান থেকে কনভেকশনাল কারেন্ট হিউজ পরিমাণে কী হবে না উপরে উঠে যাবে, এবং এই কনভেকশনাল কারেন্টই কী বানাবে না জেট স্ট্রিম। এটা টপোস্ফিয়ারের উপরে চলে যাবে এবং টপোস্ফিয়ারের উপরে গিয়ে প্রায় 180 থেকে 200 কিলোমিটার গতিতে এটা দক্ষিণ দিকে এটা ধাবিত হবে। এটা দক্ষিণ দিকে কী হবে মুভ করবে, এই আমাদের জেট স্ট্রিম। এবং তারপর যেই 0 ডিগ্রি ল্যাটিটিউড অর্থাৎ নিরক্ষরেখা অতিক্রম করলো ধীরে ধীরে এটা কি এই 15 থেকে 20 ডিগ্রি যে সাউথ ল্যাটিটিউড রয়েছে এখানে কি হবে এটা নেমে আসবে এবং এভাবে প্রবাহিত হবে। এবং এই বায়ুটা আবার কি এটা কি এটা অ্যাকচুয়ালি ট্রেড উইন্ড। তাহলে এই যে ট্রেড উইন্ড এটা আবার এগেন কি এটা প্রথমে তো উপরে এলো, তারপর এটা সারফেস উইন্ড রূপে
এটা ইকুয়েটর ক্রস করে এটা ভারতের দিকে প্রবাহিত হবে। এবং এই যে এই উইন্ডটা এটাই কি, এটাই আমাদের মনসুন। তাহলে এখান থেকে যত কনভেকশনাল কারেন্ট উঠবে, জেট স্ট্রিম তত বেশি পাওয়ারফুল হবে, এবং যত পাওয়ারফুল হবে এই যে আমাদের যে নিয়ত বায়ু, এই নিয়ত বায়ু কী হবে না তত বেশি শক্তিশালী হবে, এবং এই যত বেশি শক্তিশালী হবে ভারতীয় মনসুনও তত শক্তিশালী হবে। এটা কিন্তু মনে রাখবে, এটা পরে আমরা আরও ভালো করে দেখছি। এরপর দেখে নেব এই যে ITCZ, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, ITCZ এটা অ্যাকচুয়ালি কী, এটা বুঝতে হবে আমাদের। ভারতীয় মনসুনকে বুঝতে গেলে উইদাউট ITCZ ইম্পসিবল না। এই ITCZ এটা কি, এটা একটা নিম্নচাপ অঞ্চল। এখানে বায়ু প্রবাহ কী হয়, ঊর্ধ্বমুখী হয়। এখানে ঘন মেঘ ও বৃষ্টিপাত আমরা দেখতে পাই, বজ্রসহ ঝড় বৃষ্টিপাত, এবং এটাকে ডোলড্রাম বলা হয়। এটা কি, এটা কি বললাম, এটা হচ্ছে ITCZ। এই 0 ডিগ্রি ইকুয়েটার, এর থেকে প্রায় 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত, এদিকে 10 ডিগ্রি নিয়ে নাও, 5 ডিগ্রি নিয়ে নাও, এদিকে 5 ডিগ্রি, এদিকে 5 ডিগ্রি। এই অঞ্চলটাকে আমরা কী বলছি, ITCZ। এখানে অ্যাকচুয়ালি কী হয়, এখানে সূর্য সারা বছর কী হয়, লম্বভাবে কিরণ দেয়, যার ফলে কী হয়, এখানকার যে বায়ু উত্তপ্ত হয়ে কনভেকশনাল কারেন্ট রূপে কী হয়ে যায়, উপরে উঠে যায়। এখানে সারফেস উইন্ড আমরা দেখতেই পাই না, যা কিছু থাকে সবকে কী করে না হাই টেম্পারেচারের জন্য কনভেকশনাল কারেন্ট রূপে উপরে তুলে দেয়। এর ফলে এই উত্তর দিক থেকে যে নর্থ ইস্ট ট্রেড উইন্ড আসছে, এবং দক্ষিণ দিক থেকে এদিকে যে সাউথ ইস্ট যে ট্রেড উইন্ড যাচ্ছে, এই দুটো উইন্ড এই জোনে এসে কী হচ্ছে, গরম হয়ে কী হয়ে যাচ্ছে না কনভেকশনাল কারেন্ট রূপে উপরের দিকে উঠে যাচ্ছে। এই দুটো উইন্ড যদি মুখোমুখি ফেস টু ফেস অ্যাটাক হতো, তাহলে এখানে কী হতো, প্রচুর বজ্র বিদ্যুৎ অনেক কিছু কী হয়ে যেত, ধামাকা হতো। কিন্তু সেটা হতে দেয়নি কিসের জন্য, এখানকার অধিক টেম্পারেচারের জন্য। অধিক টেম্পারেচারের জন্য এটা কিন্তু হয়নি, কনভেকশনাল কারেন্ট রূপে কী করছে না সব তুলে দিচ্ছে। এবং কনভেকশনাল কারেন্ট রূপে তুলে দেওয়ার পর এটা কি হচ্ছে, দেখো এখানে কি, এখানে কনভেকশনাল কারেন্ট রূপে উপরে উঠে গেল, জেট স্ট্রিম বানালো, এবং এটা একটা আমরা দেখেছি, এটা কি না এটা লো প্রেসার জোন। হাই টেম্পারেচার হলেই টেম্পারেচার যেখানেই হাই টেম্পারেচার হলেই সেখানে প্রেসার কি হয়ে যাবে, লো প্রেসার। তাহলে এখানে এই যে ইকুইটোরিয়াল যে জোন রয়েছে, এখানে কি টেম্পারেচার ভেরি হাই, যার জন্য প্রেসার ভেরি লো। তাহলে এখান থেকে কনভেকশনাল কারেন্ট উপরে উঠে গেল, জেট বানালো, এবং তারপর এই যে হাই প্রেসার জোনে এটা নামবে, এবং এটা কি এই ট্রেড উইন্ড রূপে বা এটা নিয়ত বায়ু রূপে কী হবে, এটা প্রবাহিত হবে। তাহলে এইগুলো কি এক একটা হচ্ছে কি, এগুলো সেল তৈরি করছে, এইভাবে সাইকেলটা চলতে থাকে। এ একটা সাইকেল, এগুলো বিভিন্ন নাম আছে। এটা যেমন কি হেডলি সেল, এটা ফ্যারেল সেল, এটা পোলার সেল। এইভাবে কি হয়, উইন্ড কি হয় আমাদের রেগুলেট হয়, এভাবেই প্রবাহিত হয়। এটা কিন্তু মনে রাখবে। ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি, ভারতের এই যে মনসুন, ভারতের যে মনসুন এর আসার শুরুয়াত বা শুরু যখন সূর্য ইকুয়েটরে থাকে না, মার্চ মাসে, তখন থেকেই শুরু হয়ে যায়। এ হচ্ছে সূর্য মার্চ মাসে কোথায় লম্বাভাবে কিরণ দিচ্ছে, ইকুয়েটর। তারপর সূর্য কী হবে না উত্তর দিকে ধাবিত হবে। তো সূর্য যত উত্তর দিকে মুভ করবে তত কী হবে, এই যে ITCZ আছে, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, এটা ধীরে ধীরে কী হবে, উত্তর দিকে শিফট হবে। প্রথমে ছিল 0 ডিগ্রি ল্যাটিটিউডে, তারপর যত সূর্য উত্তর দিকে ধাবিত হবে এই ITCZও ধীরে ধীরে কী হবে, এপ্রিল মাসে কোথায় চলে আসবে না আমাদের দক্ষিণ ভারতে এই ITCZ এখানে অবস্থান করবে। তারপর মে মাসে মধ্য ভারতে, এবং জুন মাসে এই ITCZ আমাদের উত্তর ভারতে থর মরুভূমির উপরে এটা কি হবে, গঙ্গেটিক প্লেনে এই ITCZ অবস্থান করবে। তাহলে ITCZ মানে এখানে কি হলো, এখানে হলো হাই টেম্পারেচার, লো প্রেসার,
এবং এখান থেকে কী হবে, হাই টেম্পারেচার লো প্রেশারের জন্য এখান থেকে কনভেকশনাল, আর তার সাথে সাথে এখানে রয়েছে আমাদের থর মরুভূমি, এখানে রয়েছে তিব্বতের মালভূমি, এখানে রয়েছে হিমালয় মাউন্টেনিয়াস জোন, স্নো কভার এরিয়া, এখানে অ্যালবেডো। এই তিনটে মিলে কী হবে, প্রচুর কনভেকশনাল কারেন্ট উপরে উঠবে। তারপর আমরা দেখলাম যে জেট স্ট্রিম, এখান থেকে কনভেকশনাল কারেন্ট উপরে উঠবে, এখান থেকে জেট বানাবে, উপরে উপরে আসবে 10 থেকে 15 কিলোমিটার উচ্চতায়। তারপর এটা ইকুয়েটরকে ক্রস করবে এবং ইকুয়েটরকে ক্রস করে এটা এখানে কী হবে, এভাবে আসবে এবং তারপর এই উইন্ডটাই কী হবে না দক্ষিণ পূর্ব ট্রেড উইন্ড রূপে এটা এদিকে ধাবিত হবে, দক্ষিণ পূর্ব ট্রেড উইন্ড রূপে এদিকে ধাবিত হবে। তাহলে এই দেখো, এই যে দক্ষিণ পূর্ব ট্রেড উইন্ড এটা আসছে কোথার থেকে না, এই যে ভারতের এইখানে কনভেকশনাল কারেন্ট, এই কনভেকশনাল কারেন্ট যত বেশি উপরে উঠবে, যত বেশি এখান থেকে কী হবে তীব্র হবে, তত কী হবে এই যে দক্ষিণ পূর্ব ট্রেড উইন্ড তত বেশি পাওয়ারফুল হবে। এবং এই দক্ষিণ পূর্ব যে ট্রেড উইন্ড যেই ইকুয়েটর ক্রস করবে না, এর কিন্তু ডাইরেকশান চেঞ্জ হয়ে যাবে। এদিকে ছিল কি দক্ষিণ পূর্ব ট্রেড উইন্ড, এদিকে এর ডাইরেকশান চেঞ্জ হয়ে যাবে। এটা তারপর এভাবে আমাদের কি হবে, এটাই হচ্ছে আমাদের কি, এগুলোই হচ্ছে আমাদের কি না মৌসুমী বায়ু। এখানে আমাদের অ্যাটাক করবে, বৃষ্টিপাত হবে। তাহলে এখানে আমরা কি দেখলাম না, ইকুয়েটর অতিক্রম করে দিক পরিবর্তন করে। তাহলে এই যে ইকুয়েটর অতিক্রম করলো, তারপর কি হচ্ছে দিক পরিবর্তন, এটা যাচ্ছিল তো এইভাবে দক্ষিণ পূর্ব, হলো কি এটা, তারপর এটা হয়ে যাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তাহলে এই যে দক্ষিণ পূর্ব ট্রেড উইন্ড এটাই কি যে ইকুয়েটর ক্রস করলো, তো এটা হয়ে গেল কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তাহলে আমরা কি দেখলাম, এখান থেকে যে কনভেকশনাল কারেন্ট যত বেশি উঠবে, জেট তত বেশি পাওয়ারফুল হবে, এবং এই দক্ষিণ পূর্ব ট্রেড উইন্ড তত বেশি পাওয়ারফুল হবে, এই যত পাওয়ারফুল হবে, এবং এটাই তো যেই ইকুয়েটর ক্রস করলো তাই এটা কি হয়ে গেল, এ উইন্ড দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবং এই উত্তর ভারতে এই যে আইটিসিজেড, এর ফলে কি হয়, এখানে একটা বিশাল নিম্নচাপ বলয়ের তৈরি হয়। একে কি বলা হয়, এই নিম্নচাপ বলয়কে না মনসুন টাফ বলা হয়। এবং এই যে মনসুন টাফ বা এই যে নিম্নচাপ বলয়, এটা কি করে না সমুদ্র থেকে আর্দ্র বায়ুকে টেনে আনে, সমুদ্র থেকে আর্দ্র বায়ুকে কী করবে, টেনে নিয়ে আসবে। এবং যার ফলে কি হবে, এবং এই বায়ু যখন সমুদ্র দিয়ে প্রবাহিত হবে তখন কী হবে, এখানকার যে জলীয় বাষ্প গ্রহণ করবে এবং তার ফলে কি হবে, টেনে নিয়ে আসবে এবং বিভিন্ন যে আমাদের মাউন্টেনিয়াস জোন রয়েছে হিমালয়, এগুলোতে এসে বাধাপ্রাপ্ত হবে, ঘনীভূত হবে এবং প্রচুর বৃষ্টিপাত হবে। এরপর আমরা ভারতের প্রধান ঋতুগুলো দেখে নেব। ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন। মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমনের উপর ভিত্তি করে ভারতের আইএমডি ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট 4টা ভাগে কী করেছে, ভারতের জলবায়ুকে ভাগ করেছে। একে হচ্ছে গ্রীষ্মকাল বা প্রাক মৌসুমি, এটা মার্চ এবং মের মধ্যে আমরা পাচ্ছি। দ্বিতীয় হলো বর্ষাকাল বা মৌসুমী বায়ুর আগমনকাল। 3 হলো শরৎকাল বা মৌসুমী বায়ুর প্রত্যাগমনকাল। এবং 4 আমরা দেখে নেব শীতকাল, এটা নভেম্বর ডিসেম্বর। এরপর আমরা গ্রীষ্মকাল দেখে নেব। এই গ্রীষ্মকালে শুরু হচ্ছে মার্চের মধ্যভাগ এবং জুনের মধ্যভাগ পর্যন্ত আমাদের কি এই গ্রীষ্মকাল। মার্চের মধ্যভাগ থেকে জুনের মধ্যভাগ। আমরা দেখছি 21শে মার্চ কি হচ্ছে না সূর্য ইকুয়েটার অর্থাৎ নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে, তারপর সূর্য কি হচ্ছে উত্তর দিকে অগ্রসর হয়। প্রতি মাসে 4 ডিগ্রি সূর্য কি হয় উত্তর দিকে অর্থাৎ কি হচ্ছে অগ্রসর হচ্ছে। এর ফলে কি হচ্ছে না সূর্য রশ্মি কি হচ্ছে লম্বভাবে পড়ায়, সূর্য রশ্মি কি হচ্ছে লম্বভাবে পড়ার ফলে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। তাহলে 21শে মার্চের পর থেকে সূর্য উত্তর দিকে কি হচ্ছে অগ্রসর হওয়া স্টার্ট হয়ে যায়। এর ফলে কি হয় না আমরা জানি প্রতি মাসে প্রায় 4 ডিগ্রি কি হয়
না 4 ডিগ্রি করে অগ্রসর হয়, এটা মনে রাখবে, প্রতি মাসে 4 ডিগ্রি করে। এর ফলে কী হচ্ছে, সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে এবং তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। এবং মার্চ মাসে ডেকান ট্রপের তাপমাত্রা প্রায় কত হয়ে যাচ্ছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড। মে মাসে ভারতের উপর সরাসরি কী হচ্ছে, মে মাসে সূর্য ভারতের উপর কী হচ্ছে, সরাসরি লম্বভাবে কিরণ দেয়। এবং তাই এই মে মাসে আমরা কি দেখতে পাচ্ছি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এখানকার টেম্পারেচার প্রায় 48 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। তবে উপকূল অঞ্চলে এই যে কোস্টাল যে রিজিয়ন রয়েছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানকার তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রি, কারণ এখানে সমুদ্র বায়ুর একটা প্রভাব রয়েছে। আগে দেখেছি এখানকার জল কী ধরনের, এখানে হচ্ছে নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু। তাহলে সমুদ্র বায়ুর প্রভাবে এবং অধিক উচ্চতার কারণে পার্বত্য অঞ্চলে কী হয়, 15 থেকে 20 ডিগ্রি গড় উষ্ণতা কী থাকে, কম থাকে। তো যেগুলো হাই অ্যালটিটিউড জোন আছে, ওগুলোর কারণ আমরা দেখেছি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কী হয়ে যায়, হ্রাস পেয়ে যায়, কম হয়ে যায়। তাহলে এই দুটো অঞ্চল, কোস্টাল রিজিয়ন এবং মাউন্টেনিয়াস রিজিয়ন বাদ দিয়ে অল ওভার ইন্ডিয়ার টেম্পারেচার এই গ্রীষ্মকালে প্রায় 35 থেকে 40 ডিগ্রির মধ্যে থাকে। দুটো রিজিয়ন বাদ দিয়ে, কারণগুলো এক্সপ্লেন করলাম, বেশি প্রয়োজন নেই। এই গ্রীষ্মকালে আমরা বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ একটু দেখে নেব। না, এই উত্তর ভারতে আমরা কি দেখলাম, এই উত্তর ভারতে হাই টেম্পারেচার, অতএব এখানে কী হবে, হাই টেম্পারেচার, ফলে কী হবে, লো প্রেশার হয়ে যাবে। সারা ভারত জুড়ে কি না হাই টেম্পারেচার এবং লো প্রেশার। রাজস্থানে বিশাল গভীর নিম্নচাপের সৃষ্টি হয় এবং এখানে আমরা কি দেখতে পাই, স্থানীয় বায়ুর প্রভাব দেখতে পাওয়া যায়। এবার এই স্থানীয় বায়ুগুলো আমরা একটু জেনে নেব গ্রীষ্মকালের। প্রথমে দেখে নেব আমরা কালবৈশাখী। এই কালবৈশাখী মেনলি আমরা বাংলাদেশ, এখানে আমাদের বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, এই রিজিয়নে আমরা কি এই কালবৈশাখীর প্রকোপ দেখতে পাই। কখন দেখতে পাই না, মে এবং জুন মাসে। এটা ওয়েস্ট বেঙ্গলে বৈশাখ মাসে হয় বলে একে কালবৈশাখী বলা হয়। এই কালবৈশাখীর ফলে কি হয় না, বজ্র বিদ্যুৎ সহ কী হয়, ঝড়, বৃষ্টিপাত, শিলাবৃষ্টি হয়। এবং উত্তর পশ্চিম দিক থেকে এটা কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তাই এই কালবৈশাখীকে কি বলা হয়, এটা নর ওয়েস্টার বলা হয়। কারণ কি, উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে, তাই একে নর ওয়েস্টার বলা হয়। আচ্ছা, এরপরে এই কালবৈশাখী ফরমেশনের পিছনে কি জিওগ্রাফি আছে একটু আমরা জেনে নেব। দেখো, কালবৈশাখীর যদি আমরা জোনটা দেখি, তো এটা মেনলি কোথায় না, ছোটনাগপুর মালভূমিতে আমরা দেখতে পাচ্ছি। এইখানে রয়েছে আমাদের ছোটনাগপুর মালভূমি। এবং যখন ধীরে ধীরে আমরা দেখছি, যখন ITCZ যখন শিফট হচ্ছে, তখন এখানে কি হয়ে যাচ্ছে, এই ছোটনাগপুর মালভূমি গরম হয়ে যাচ্ছে। তাহলে গরম হয়ে যাওয়ার ফলে, হিট হয়ে যাওয়ার ফলে কী হচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এখানকার সয়েল আবার কি না, ল্যাটেরাইট সয়েল, আরও বেশি গরম হয়ে যাচ্ছে ল্যাটেরাইট সয়েল হওয়ার কারণে। এবং এখানে একটা কি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে, নিম্নচাপ। আর এদিকে ঠিক কি রয়েছে, ওশেন। এ তো অলরেডি আমাদের বঙ্গোপসাগর কি হয়ে আছে, এ তো গরম হয়ে আছে। এখানে ময়েস্ট এয়ার মাস দেখতে পাচ্ছি আমরা। তাহলে আলটিমেটলি কি হচ্ছে না, এখানে একটা লো প্রেশার ক্রিয়েট হচ্ছে। এবং এই লো প্রেশারের কারণেই আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কালবৈশাখী দেখতে পাচ্ছি। সমুদ্র থেকে বায়ু চলে আসছে, এদিক থেকেও চলে আসছে, কুল মিলিয়ে কি হচ্ছে, সত্যানাশ, কালবৈশাখী। এবং উত্তর পশ্চিম দিকে এই ঝড় প্রবাহিত হয় বলে, তার এদিকের জন্য ঝড় হচ্ছে এবং এখান থেকে বৃষ্টিপাত যাচ্ছে, ময়েস্ট এয়ার এখানে। তাহলে এই হচ্ছে আমাদের কালবৈশাখী, একে নরওয়েস্টার বলা হয়। আচ্ছা, আসামে একে কি বলা হয়, বরদই ছেলা বলা হয়। তাহলে এগুলো মনে রাখবে। তাহলে নর ওয়েস্টার কেন বলা হয়, উত্তর পশ্চিম দিক থেকে এই ঝড় প্রবাহিত হয়। কি হচ্ছে, কিভাবে ফরমেশন হচ্ছে, ছোটনাগপুর মালভূমি, বরদই ছেলা কি। এরপর আমরা দেখে নেব লু মেনলি আমরা এটা পাঞ্জাব থেকে বিহার এই অঞ্চলটার মধ্যে আমরা কি পাই, লু দেখতে পাই। এই লুটা অ্যাকচুয়ালি কি, এটা একটা হট ড্রাই উইন্ড, উষ্ণ শুষ্ক বায়ু একটা,
যা দিনের বেলায় কী হয়, প্রবাহিত হয় এবং এই গরম বায়ুর প্রভাবে মানুষ, গবাদি পশু একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যায়, ইভেন কি হয়, অনেক মারাও যায়। তাহলে এটা মনে রাখবে, লু একটা হট ড্রাই উইন্ড কোথায় প্রবাহিত হয়, পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত। এরপর দেখে নেবো আরেকটা হচ্ছে কি আঁধি, বা একে কালি আঁধি বলা হয়। এটা কি, এটা হচ্ছে একটা ডাস্ট স্টর্ম, ধূলিঝড়। প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে এটা নর্থ ওয়েস্ট পার্ট এবং সেন্ট্রাল ইন্ডিয়াতে এটা কি হয়, এটা প্রবাহিত হয়। নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়াতে এই আঁধি বা ধূলিঝড় কী হয়, প্রবাহিত হয়। যদি আমরা বৃষ্টিপাত দেখি এই সামার টাইমে, তো বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়। যেমন এখানে একটা আমরা দেখেছি, এখানে কি হয় না, লো প্রেসার এখানে ক্রিয়েট হয়, যার ফলে এখান থেকে কী হয়, ময়েশ্চার এদিকে প্রবাহিত হয় এবং এদিকে কী হয়, এই রিজিয়নে আমরা দেখতে পাই কি বৃষ্টিপাত হয়। এদিকেও বৃষ্টিপাত হয় দক্ষিণ ভারতে। তাহলে গ্রীষ্মকালে যে বৃষ্টিপাতগুলো হচ্ছে, এগুলো কর্ণাটক এবং কেরালাতে কি ম্যাঙ্গো শাওয়ার নামে পরিচিত। এগুলো আম পাকাতে সাহায্য করে। তাহলে কি দেখলাম, ম্যাঙ্গো শাওয়ার এটা কি না, প্রি মনসুন এটা রেনফল, আম পাকাতে সাহায্য করে। কর্ণাটক, কেরালা, গোয়া এবং কোঙ্কন কোস্টে আমরা দেখতে পাই। আচ্ছা, কর্ণাটকে স্পেশাল নাম আছে, একে কফি বৃষ্টি বলা হয় বা কফি চেরি ব্লুজুম বা ফ্লাওয়ার রেন নামে পরিচিত। তাহলে এগুলো মনে রাখবে, কফি, চেরি ব্লুজুম, ফ্লাওয়ার রেন, এগুলো কি সব প্রি মনসুন রেনফল। মনসুন আসার আগে অর্থাৎ গ্রীষ্মকালের এগুলো কি রেনফল হচ্ছে। আসামে চা বৃষ্টি বা টি শাওয়ার নামে পরিচিত উত্তর পূর্ব ভারতে। তাহলে এগুলো ছিল গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এরপর আমরা